আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুক হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা খাত শিক্ষা খাত নিয়ে আমরা আলোচনা করব, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব, সমসাময়িক ব্যাপার যে কোটা সংস্কার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের রূপরেখা বলেন এবং তাদের কর্মপরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এই যে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্ররা বেশ ফলাও করে কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, তারা কতটুকু কাজ করতে পারছে এবং কতটুকু সম্ভব এই যে আমাদের রাষ্ট্রকে সংস্কার করা, এইসব নানাবিধ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত হয়েছেন, আমি যদি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর কামাল উদ্দিন, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। পাশাপাশি গ্রিন এডুকেশন এবং গ্রিন ফিউচারের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন মানবাধিকার কর্মী। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, চেয়ারম্যান মেড বাংলাদেশ ফাউন্ডেশন এবং মানবাধিকার কর্মী। আমি যদি বলি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রামের আপনি সভাপতির দায়িত্ব পালন করেন। প্রফেসর ডক্টর কামাল উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যদি বলি আসলে একটা সময় ছিল ছাত্রদের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেটা 2018 সালে শুরু হয়েছিল। কোটা সংস্কার থেকে তারপর তারা বিভিন্ন দফা দেওয়া শুরু করলো, 4 দফা, 9 দফা, 8 দফা, এরকম। পাশাপাশি কোটা সংস্কারের পরে তারা 1 দফায় চলে আসলেন, যে আসলে সরকার উৎখাতের দফা। সব কিছু মিলে আসলে যে ছাত্ররা এই আন্দোলনটুকু করলো, প্রথম দিকে কিন্তু আমরা শিক্ষক সমাজ, সুশীল সমাজ, অভিভাবক সমাজ তাদের এই ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হয়নি। পরবর্তীতে দেখা গেল শেষ সময়ে এসে শিক্ষক সমাজ এবং যারা অভিভাবক সমাজ আছে, সুশীল সমাজ আছে, তারা যুক্ত হলেন। কেন প্রথম দিকে শিক্ষক সমাজ এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনে যুক্ত হলো না? পরবর্তীতে কেন? মানে পরবর্তীতে কি আজ করতে পারলো যে আসলে সরকারকে উৎখাত করা একদম সহজতর, মানে পিক অ্যান্ড চুজ সুন্দর একটা পরিস্থিতি দেখেই শিক্ষকরা মাঠে আসলেন? প্রশ্নটি সেটি শুধু আপনার প্রশ্ন না, এটি হয়তো এই মানুষের, অনেক সাধারণ মানুষের এই প্রশ্ন। কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 1 দফা আন্দোলনের দিকে চলে গেল, রাষ্ট্র যে সরকার পরিবর্তনের দিকে গেল এবং আমাদের শিক্ষক সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজের বিভিন্ন মানুষ বা অভিভাবকরা কেন পরে যোগদান করলো? আমি একটা বিষয় দেখুন, আমাদের ছাত্রদের কিন্তু তাদের আন্দোলন কিন্তু আসলেই কোটা সংস্কারের আন্দোলন ছিল। আন্দোলনকে একটি গণ অভ্যুত্থানে নিয়ে যাওয়ার জন্য তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের অনেকাংশে তারাই দায়ী। কারণ আমাদের ছাত্ররা কখনো বলে না যে কোটা কোনোভাবেই থাকবে না, তারা চেয়েছে যে তার একটি যৌক্তিক সংস্কার। আর এই যৌক্তিক সংস্কারটা হচ্ছে কোটা একটি, আমি মনে করি যে এটা এক ধরনের ডিসক্রিমিনেশন ছিল বাংলাদেশের রাজনীতি এবং সমাজে। বিরাট একটা বৈষম্য ছিল। সেই বৈষম্য বিরোধী তারা, আপনি দেখেন তারা 18 আন্দোলন দেখেন, আপনি সেটি যেহেতু রেফারেন্স দিয়েছেন, আর 24 আন্দোলন দেখেন, 18 আন্দোলনে কিন্তু তারা কোটা সংস্কার আন্দোলন দিয়েছিল। এবারের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিকে যদি আমরা কোটার ট্যাগে শুধু আমরা যদি একটি কোটার বোতলে যদি আবদ্ধ করি, তাহলে আমরা এই আন্দোলনের সঠিক মর্মরেখা আমরা বুঝব না। যদিও ছাত্ররা এই কোটা নিয়ে শুরু করে, কিন্তু আমাদের রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তিরা তারা সঠিকভাবে তাদের ফালস বুঝতে পারেনি ছাত্ররা কী চেয়েছে। তারা অনেকবার তৎকালীন সরকারকে স্পেস দিয়েছে যে আপনারা আমাদের বিষয়গুলোকে অ্যাড্রেস করেন, কখনো বিচারালয়ে, কখনো ছাত্রলীগের হাতে তুলে দিয়ে, কখনো রাজনৈতিক কর্মীর মতো আচরণ করে আমাদের শিক্ষার্থীদেরকে রাস্তায় মেরেছে। সেখানে রাষ্ট্র এবং শিক্ষার্থীদেরকে একটি আলাদাভাবে বিভক্ত করেছে। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা সবসময় রাষ্ট্রের দোষ দিই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে রাষ্ট্র এবং সরকার দুটি আলাদা জিনিস। রাষ্ট্র আমাদের কিন্তু রয়ে গেছে, আমাদের ওই সরকার যেটিকে আমরা স্বৈরাচারী সরকার বলছি এখন, যেটিকে আমরা আপনি প্যাসিস্ট সরকার বলছি, তারা কিন্তু নেই, নতুন একটি সরকার আসছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ছাত্রদেরকে যারা নিপীড়ন করেছে তাদেরকে আপনার নির্বিচারে মেরেছে, পুলিশ লেলিয়ে দিয়েছে, বিজিবি লেলিয়ে দিয়েছে, এবং ছাত্রলীগের যে একটা তাদের ছাত্র বাহিনী, আমি মনে করব যে তারা আর্মড বাহিনী তাদের উপর লেলিয়ে দিয়েছে। এই লেলিয়ে দেওয়ার যে একটা কারণ, এটি দায়িত্ব কিন্তু একটা সরকারকে নিতে হবে।
এবং এই সরকার সুনির্দিষ্ট একটা সরকার, যারা এই সরকার ছাত্রদের যে অধিকার, ন্যায্য অধিকারের কথা তারা বলে নাই। আমরা আমরা যারা সিভিল সোসাইটি বা লেখালেখি করি, আপনারা দেখবেন যে আমরাও যে সত্য কথাটা বলতে চেয়েছি সেটি এখানে এনে কিন্তু আমরা সেটার একটা নতুন সংস্করণ করে সত্য কথাটা পেটের ভিতরে রেখে দিয়ে আরেকটা কথা বলেছি। সেই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। এটা দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত ক্ষোভের বই প্রকাশ। যখন ছাত্রদেরকে মারছে, আপনি বললেন যে শিক্ষকরা কিন্তু আন্দোলনে ছিল, তার আগে থেকে আন্দোলনে ছিল, এবং গোপনে আপনি মনে করতে পারেন যে শিক্ষক ছাত্রদের সাথে একটা কিন্তু যোগাযোগ কিন্তু ছিল। কারণ ছাত্রদের পাশে কে দাঁড়াবে? প্রথম তো তাদের শিক্ষকরা দাঁড়াবে, তাদের অভিভাবকরা দাঁড়াবে। যখন তারা দেখলো যে রাস্তায় নেমে ছাত্রদেরকে মারছে, তখন শিক্ষকরা আর ঘরে থাকেনি। কারণ তারা তাদের যেই শিক্ষার্থী ক্লাসে গেছে, আমি আমার ছাত্রর কান্না করা ভিডিও যখন আমার কাছে আসছে, আমাদের পাশে দাঁড়ান, আমরা তো তখন আর ঘরে বসতে থাকতে পারিনি। আর অভিভাবকরা তারা ঘরে বসে থাকতে পারেনি যখন আমাদের শিক্ষার্থীদেরকে এরকম দেখেছে। আমি আরেকটি কথা বলি, প্রথমত এটা একটা ছাত্র আন্দোলন ছিল, পরবর্তীতে কিন্তু এটা শুধু ছাত্র আন্দোলন ছিল না, এটি একটি মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই সমাজের একটা রিক্সাওয়ালা যা চাই, ছাত্ররা যেটা চাই, শিক্ষকরা যেটা চাই, অভিভাবকরা যেটা চাই, আমাদের দেশের একটা নাগরিকরা যেটা চায়, সেটির সাথে আন্দোলনের সব কিছু মিলে গেছে। প্রথম আন্দোলনটা যদি বৈষম্য বিরোধী বিপ্লব হতে পারে, কিন্তু পরবর্তীটাকে আমরা আর বিপ্লব বলতে পারি না। এটি হচ্ছে একটি অভ্যুত্থান। আপনি যেটা বলতে চেয়েছেন, আসলে শিক্ষকরা প্রথম আর্টে কিন্তু ছিল, কিন্তু তারা একটু আড়ালে ছিল, তাদেরকে সাহস জুগিয়েছে। পরবর্তী তারা কিন্তু ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন যখন চলছে, তখন ছাত্ররা মাঠে আসলেন। এটাই তো আপনি বলতে চেয়েছেন। এটাই বলতে চাচ্ছি, এবং এটি আপনার আন্দোলনের সবসময় একটা পর্যায়ে থাকে। আপনারা দেখবেন, আপনি একটা কথা বলছিলেন যে শিক্ষকরা কি বুঝে গেছে সরকার প্রধান হবে? না, কেউ বুঝে নাই। কারণ সর্বশেষ দিন পর্যন্ত তাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, কিন্তু শিক্ষকরা কিন্তু শেষ দিন নেমেছে না, তার অনেক আগে নেমেছে। আপনি দেখবেন যে যখন মিলিটারি নামালো, তখন ছাত্ররা মিলিটারির সাথে করে বললো যে আমাদের আন্দোলন এখন স্থগিত, কিন্তু তখন শিক্ষকরা কিন্তু, অভিভাবকরা রাজপথে ছিল, ছাত্ররা আরও তখন সাহস পেয়েছে, তাদের সাহস যুগে। আচ্ছা, ডক্টর কামাল, আমি যদি এভাবে বলি, আসলে এটা কোটা সংস্কার, এটা খুব একটা যৌক্তিক আন্দোলন ছিল। বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, আসলে এটা খুব যৌক্তিক আন্দোলন। আমরা রাষ্ট্র থেকে ছাত্রদের কেন এটা আন্দোলন করে চাওয়া লাগে? মানে রাষ্ট্র আমার, দেশ আমার, আমার রাষ্ট্র থেকে কেন বা সরকার থেকে কেন এটা আমরা আন্দোলন করে এই যৌক্তিক বিষয়গুলো চেয়ে নিতে হবে? আমাদের কি সরকারের কি এই ভোটটুকু উচিত না, যে ভোটটুকু নিয়ে আসে? এরকম আপনি যে কথাটা বলছেন, এটি একটি কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছেন। সেই রাষ্ট্র তো আমরা বিনির্মাণ করতে পারিনি, সে সরকার তো বিনির্মাণ করতে পারেনি। আমরা আমাদের দেশের সবচেয়ে মৌলিক সমস্যাটা হচ্ছে, এই দেশে ওই ধরনের একটি পরিবেশ তৈরি হয়নি যে আমি অন্যের কথা শুনবো, অন্যের অধিকার দেব। রাষ্ট্র থেকে আমরা চাইবো, আমরা এদেশের সবচেয়ে মৌলিক সমস্যা হচ্ছে যে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। আপনি দেখবেন, কখনো সরকারের মেয়াদ শেষ হলে তারা ভয়ে থাকে ক্ষমতাটা কি অন্যজন চলে যাবে কিনা, তারা যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে চায়। ওই যে পালসটা, ওই ঘটনার কারণে রাষ্ট্রদেরকে সরকার ছাত্রদেরকে স্পেস দিতে চায় না। ওটা এটা একটা সাধারণ বিষয়। আমি মনে করি যে শুধু এটি নয়, কোনো নাগরিক, কোনো গণ আন্দোলন, কোনো অধিকার, কোনো কিছুতে তো সরকার কোনো স্পেস দেয় না। একটা সরকার তো নাগরিকদেরকে কথা বলার স্পেস দিতে হবে, তাদের অধিকার যেটি, সেই অধিকারকে সামনে নিয়ে আসার জন্য সুযোগ করে দিতে হবে, সিভিল সোসাইটিকে কথা বলে দেওয়ার সুযোগ দিতে হবে। আমি যদি নাগরিকের অধিকারকে যদি সুযোগ না দিই, নাগরিকরা তো কিন্তু এই যে ফেসে উঠবে। আমি সর্বশেষ একটি কথা বলেই আমি শেষ করব। আমি শুধু একটা লেসন দিতে চাই। আমাদের দেশে আন্দোলন শুধু আজকে নতুন হয়নি। 1952 সালের ভাষা আন্দোলন, গণ আন্দোলন, 90-এর যদি গণ অভ্যুত্থানও যদি বলি, আমরা সব কিছু বলি, আমাদের সরকার মানুষের অধিকারের জন্য শুধু কি লাশ চাইবে? আর কত লাশ লাগবে? এই সংস্কৃতিটা এরকম, আমাদের সংস্কৃতি, আমাদের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সংস্কৃতি, আসলে তারা চেয়ারে বলবৎ থাকার জন্য, রাষ্ট্রকে তারা শাসন করার জন্য এই ধরনের দমন নিপীড়নের রাজনীতি কেন আমাদের দেশে? এই আসলে সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে উচিত। কখন আমরা বেরিয়ে আসতে পারি? আমি মনে করি আসলে 1971 সালে আমাদের স্বাধীনতার পর থেকেই আমরা এই সংস্কৃতি আমরা দেখে যাচ্ছি। আমাদের এই বেরিয়ে আসার যে উচিত, আমি আপনাকে বলি, এই জায়গার আমরা একটা মিনিটে আমি অতীত ইতিহাসের দিকে যাই। আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখি, সেখানেও কিন্তু আমার অধিকার ভায়োলেশনের আন্দোলন ছিল। আমাদের অধিকার ভায়োলেশন হয়েছে, আমরা আন্দোলন করে, আমরা 47 সালে দেশ বিভক্ত হয়েছে। আমরা পাকিস্তানের সাথে গিয়েছি, তারাও আমাদের অধিকার ভায়োলেশন করছে। সেজন্য আমরা আন্দোলন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা সুন্দর মূলনীতির মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করছি। এবং এরপরে বাংলাদেশেও কিন্তু মানবাধিকার ভায়োলেশন শুরু হয়েছে। আর গত 16 বছরের যে সরকার, তারা সবচেয়ে বেশি নৈরাজ্যকরভাবে এবং সবচেয়ে বেশি মানবাধিকার ভায়োলেশন হয়েছে, এবং পাকিস্তান পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ডকে পর্যন্ত অনেকে বলছে হারিয়ে গেছে। সেই জন্য আমাদের এই ছাত্র আন্দোলনকে অনেকে বলছে যে এটা হচ্ছে বাংলাদেশের
200 বছরের ইতিহাসে বা কখনো এই ধরনের আন্দোলন হয়নি। আমি যেই কথাটা আপনি বলছেন সেটির জন্য আমি বলতে চাই, প্রত্যেকটি সরকারকে কিন্তু এদেশের মানুষ স্পেস দিয়েছে। সেই স্পেস তৈরি হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পরে, কিন্তু আমরা সেটা বিনষ্ট করেছি। আমরা একদলীয় বাকশাল ব্যয় করছি, সেখানে গিয়ে আমরা জনগণের কিন্তু কথা শুনিনি। তারপরে আপনি ধরেন একটি লম্বা সময় সামরিক সরকারের অধীনে চলে গেছে। আমরা দ্বিতীয়বার গণতন্ত্র রিস্টোর করলাম 1990 সালে, সুন্দর সুযোগ হয়েছে, আমরা সুযোগকে হাতছাড়া করেছি। 24 সালে আমরা আবার নতুন বাংলাদেশ তৈরি করবার একটা পরিকল্পনা নিচ্ছি। আমরা বলছি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এটি হচ্ছে সবচেয়ে বড় স্পেস, এতগুলো প্রাণ আর কখনো দেয়নি। আমরা এই স্পেস কিন্তু আর নষ্ট করতে চাই না, এই সুযোগ আমরা আর নষ্ট আমরা এই স্পেস, এই সুযোগটুকু আমরা কি হাতছাড়া করতে যাচ্ছি কিনা, আমরা কি না, আমি এটা আমরা কিভাবে এটাকে প্রোটেক্ট রাখতে পারি, এবং এই যে স্বাধীনতার পর থেকে যে আসলে ক্ষমতার দম্ভ, একটা মানে ক্ষমতা পাওয়ার, চেয়ারে বসে থাকার একটা টেন্ডেন্সি বা কালচার, সংস্কৃতি, এই সংস্কৃতিকে আসলে এখন এই প্রজন্ম, যে কারণ যারা এখন রাষ্ট্র সংস্কারের কাজে কাজ করছে, এখন শুধুমাত্র তারাই কাজ করছে, পুরো বাংলাদেশব্যাপী সুশীল সমাজ, সচেতন নাগরিকরা সবাই একযুগে কাজ করছে, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তা না। আসলে কি এখন সম্ভবপর কিনা, আমরা আশাবাদী কিনা, নাকি আমরা আগের মতো আমরা আশঙ্কায় ভুগছি? আমি প্রথমত বলি যে আমাদের আশঙ্কাটার সময় এখনো আসেনি। ইট ইজ টু আর্লি টু কমেন্ট এই বিষয়ে যে আমরা আশঙ্কা বিনষ্ট হয়ে গেছে। তবে আমি মনে করি যে শিক্ষার্থীদেরকে আমরা ফার্মের মুরগি বলেছিলাম, যে শিক্ষার্থীদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি খুলে তাদের মধ্যে থেকে রাজনীতিকে রাজনীতি করতে চেয়েছিলাম, বিভিন্ন ধরনের শিক্ষা, আজকে শিক্ষা নিয়ে কথা আসবে, প্রাইভেট স্কুল খুলে তারা যেন বাংলাদেশ নিয়ে না ভাবে এরকম তৈরি করেছিলাম, তারা কী ধরনের জবাব দিয়েছে? যাদেরকে একবারে প্রত্যেকটা পাঠ্য বইয়ে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সব জায়গায় একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে বর্ণনা দিয়েছিলাম, তারা পায় কি? আমি খুব আশাবাদী তারা পারবে, কিন্তু তাদেরকে আমরা সুযোগ করে দিতে হবে। আমরা খুব অল্প দীর্ঘদিন ধরে বিনিষ্ট করা স্ট্রাকচারকে খুব অল্প সময়ে আমরা রেস্টোর করব, এই ধরনের চিন্তাধারা যদি আমরা করি, তাহলে তো আমরা নিজেরাই এটা চাই না। ডক্টর কামাল, আমার আপনার কাছে আবার আসবো, সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে যদি একটু বলবেন। আসলে আমরা রাষ্ট্র সংস্কারের কাজ করছি। স্বাধীনতার পর থেকে আমরা যে সরকারগুলো ছিল, সেই সরকার সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে আমাদের। এবং আপনি কি চান আসলে, আপনাদের যারা শিক্ষক সমাজ আছে বা যারা গবেষণা করেন, তারা কি চান আসলে কি বিগত সনে যারা সরকারের দায়িত্ব পালন করছে বা রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেছিল, তাদেরকে নতুন করে সংস্কার করে তাদের রাজনীতিতে আসার, মানে সরকার প্রধান হয়ে আসা উচিত, নাকি নতুনত্ব খুঁজে নেওয়া উচিত আমাদের রাষ্ট্রে বা যারা নাগরিক আছে তার? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত একটা কথা বলি, আমাদের যে ধরনের কথাগুলো আসছে, যে ধরনের আমরা অপটিমিস্টিক অনেক চিন্তাধারা করছি, কারণ একজন Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার, অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক,
এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। সাধারণ নাগরিক এখন 30 টাকা দামে পেঁয়াজ খেতে চায়। আপনি দেখবেন যে সাধারণ নাগরিক একবারে সুন্দরভাবে সুইজারল্যান্ডের মতো আমাদের দেশ চলবে, এই ধরনের অপটিমিস্টিক জায়গা থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটু রিয়েলিস্টিক জায়গায় আসতে হবে। আমি বলি, আপনি চাঁদের দেশ থেকে মানুষ এনে এই দেশ সংস্কার করতে পারবেন না। আপনাকে সংস্কার শুরু করতে হবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল থেকে এবং এই দেশের মানুষ থেকে। আপনি নতুন নতুন রাজনৈতিক দল করার প্রত্যেকের কিন্তু সুযোগ আছে এবং এই সুযোগ তৈরি হয়েছে। আপনি রাজনৈতিক দল করে, বাট এই বলটা দিতে হবে জনগণের কোর্টে, তারা কাকে চায়। নাগরিকদের, দেশীয় নাগরিকদের কি উচিত তাদেরকে, যারা বিগত সময়ে যারা ছিল তাদের মধ্য থেকে কাউকে আবার সুযোগ দেওয়া উচিত, সংস্কার করে আসো, নিজে একটু শুদ্ধ হয়ে আসো, নাকি নতুন কিছু চায়? এটা তো পুরোটা হচ্ছে নাগরিকের দায়িত্ব। আমি এখানে কোনো রাজনৈতিক দলের না, গবেষণা করেন আপনি। রিপ্রেজেন্ট করতে আসিনি। আপনি আপনাকে একটা কথা বলি, আমি এখানে আসছি যে একজন গবেষক হিসেবে। আমি মনে করি যে এটি হচ্ছে যে আমি যে স্পেস বললাম, এই স্পেস হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য প্রথম স্পেস। তারা নিজের দলকে আগে সংস্কার করতে হবে, কারণ নতুন বোতলে পুরন মদ এখন আর কেউ গ্রহণ করবে না। কারণ যে দূষিত জিনিস সেটা দূষিত, সেটা যেই দলের। আপনার বক্তব্য পরিষ্কার, আমরা যেটা জানতে চেয়েছি, আমরা আপনার মুক্তি এটা আপনি পরিষ্কার করে বলেন। তো সানাউল্লাহ, আপনার কাছে আসে, আসলে তো আপনি খুব ভালো গবেষণা করেন, শিক্ষা নিয়ে বেশ কাজ করেন দীর্ঘদিন ধরে। একটু জানতে চাই, আসলে আমাদের দেশে কিন্তু 1971 সালে যুদ্ধ হয়েছিল এবং তখন দলমত সবাই ঝাঁপিয়ে পড়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য। আরেকটা বার 2024 সালে এসে সবাই মাঠে নামলো আসলে দেশকে আবার সুন্দর করে সাজানোর জন্য এবং স্বৈরাচারকে দূর করার জন্য, এক কথায় যেটা রাষ্ট্রকে সংস্কার করার জন্য। আমি একটু জানতে চাই, 1971 সালের স্বাধীনতা আর এই 2024 সালের গণ অভ্যুত্থান আপনি কীভাবে দেখেন? এই দুটো কেবল কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সাথে এটিএন বাংলাকে চট্টলা এক্সপ্রেস নামে একটা প্রোগ্রাম চালু করে চট্টগ্রামের থেকে কথা বলার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার এবং সারা বাংলাদেশে নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ তারা করে দিয়েছেন। সেই জন্য আমি এটিএন বাংলাকে আবার ধন্যবাদ জানাই, সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে 71 সালে আমরা মূলত আন্দোলন করেছিলাম আমাদের একটা ভিন্ন জাতিসত্তার সাথে, অর্থাৎ যারা মূলত বাঙালি নয়, বাংলাদেশি নয়, তারা আলাদা একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে তাদের অবস্থান ছিল। তাদের সাথে মিলে আমরা 47-এ দেশ স্বাধীন করেছি। কিন্তু যে সমস্ত কমিটমেন্টের আলোকে আমরা দেশ স্বাধীন করেছি, তারা স্বাধীন হওয়ার পরে আমরা বুঝতে পারলাম আমরা মূলত স্বাধীন নই। কারণ এর পূর্ববর্তী আমরা প্রায় 190 বছর 6 মাস 11 দিন ব্রিটিশদের সাথে সংগ্রাম করেছি, স্বাধীনতার সংগ্রাম। কারণ ব্রিটিশেরাও আমাদেরকে আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা কোনো কিছুই তারা দেয় না। পদে পদে আমাদেরকে বাধার সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, জুলুম নির্যাতন অত্যাচার করেছে। কিন্তু পাকিস্তান হওয়ার সাথে সাথে আমরা ঠিক একই রকম আচরণ পাকিস্তানিদের থেকেও দেখলাম। বাঙালিদেরকে তারা আমাদেরকে একভাবে মনে প্রাণে মেনে নিতে পারলো না, আমাদেরকে নিম্ন শ্রেণীর একটা জাতি হিসাবে তারা মেনে নিল। আমাদেরকে শাসন শোষণ নির্যাতনের মাধ্যমে আমাদের অধিকার হারা করলো, অধিকার বঞ্চিত করলো। সেজন্য আমরা আবার পুনরায় সংগ্রাম সৃষ্টি করলাম। দীর্ঘ 24 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতা অর্জন করার পরক্ষণে আমরা বুঝতে পারলাম আমরা যে কিছু পাওয়ার আশা নিয়ে যে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, দেশের 99% মানুষ যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, আসলে সত্যিকারভাবে স্বাধীনতার সুফল স্বাদ আমরা পাই না। বরঞ্চ আমরা একদলীয় একটা শাসনে নিমজ্জিত হলাম, বাকশাল কায়েম হলো। আমাদের
সব দিক দিয়ে আমাদেরকে গলার চেপে ধরা হল, আমাদের কথা বলার স্বাধীনতা নষ্ট করে দিল, এবং প্রত্যেকটা দিক দিয়ে যখন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, পরবর্তীতে ৭৫ এসে একটা পট পরিবর্তন হলো, এবং এর পরবর্তীতে গিয়েও আমরা গণতান্ত্রিক রাষ্ট্র আসলে খুব একটা ফিরে পাই নাই। তো আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৯১ সালে আমরা গণতন্ত্র পাবো আশা করেছিলাম, আমাদের একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন হব আমরা মনে করেছিলাম, কিন্তু একবারে হয়েছে, কিন্তু এর পরবর্তীতে আর কোনোবারে খুব ভালোভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় নাই, তাতেও আমরা আমাদের অধিকার বঞ্চিত হলাম। পরবর্তীতে এইভাবে চলতে চলতে গিয়ে বিগত সরকার একেধারে প্রায় ১৫ বছর ধরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন এবং আমাদের বাক স্বাধীনতা হরণ করল, এবং আমাদের ছাত্ররা, মেধাবী ছাত্ররা তাদের কোটা নিয়ে কথা বলতে গিয়ে আমাদের তখনকার সময়ের প্রধানমন্ত্রী অভিমানের সুরে বলল যে আমি কোটা বাতিল করে দিলাম। এটা একটা সুযোগ রেখে দিল যেন এটা নিয়ে পরবর্তী আদালতে যাওয়া যায়। পরবর্তী ঠিক একই ঘটনা ঘটলো, এবং আদালতে গেল, আদালতে গিয়ে একটা রায় দিল, যে ওই রায়ে দেখা গেল যে ওখানেও একটা সুযোগ দিয়ে দেওয়া হলো, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দেওয়া হলো বা মুক্তিযোদ্ধার যে ধারাবাহিকতা, ওই কথাটি ক্লিয়ারলি বলা হলো না। তাহলে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আবার মামলা করার একটা সুযোগ দেওয়া হলো, কারণ সন্তানেরা তো এখনো চাকরি প্রত্যাশী নয়, নাতি নাতনিরা এখন চাকরি প্রত্যাশী, ওখানেও একটা গ্যাপ রেখে দিল। আর পার্বত্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 2% কোটা রাখার ব্যাপারে আমাদের শান্তি চুক্তিতে একটা কথা ছিল, তাইলে ওখানে 1% দিয়ে তারাও এখানে একটা মামলা করার সুযোগ রেখে দিল। আবার নারী কোটাটা সম্পূর্ণরূপে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা, নারী কোটাটা সম্পূর্ণ তুলে দেওয়া হলো। আমাদের ছাত্ররা কিন্তু তাই চায় না, এটা যুক্তিসঙ্গত একটা সংস্কার চেয়েছিল। তাহলে আদালতের রায়টা দিয়ে প্রমাণ করলো যে একটা দুর্বিসন্ধি আছে। আমাদের ছাত্ররা তো কম মেধাবী না, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া ওরা আমাদের জেনারেশনের চেয়ে অনেক বেশি এগিয়ে, তারা ওই জিনিসটা বুঝতে পারলো যে আসলে এখানেও একটা গ্যাপ রয়ে গেছে। 18 সালে যে ধরনের একটা চালাকি এবং দুর্গসন্ধি ছিল, এখানেও ঠিক একই রকম একটা দুর্গসন্ধি দিয়ে আন্দোলনটাকে দমিয়ে রেখে হয়তো পরবর্তীতে আদালতের মাধ্যমে হয়তো আবার আরেকটা স্টিম রুলার চালিয়ে দেবে, হয়তো আবার একটা অরাজকতা সৃষ্টি করবে। এটা আমাদের ছাত্ররা যখন বুঝতে পারলো আর তীব্র আন্দোলন শুরু করলো, তখন নির্বিচারে তাদেরকে মারতে শুরু করলো। এরপর দেখা গেল যে ছাত্রদের সাথে শিক্ষকরা তার ক্লাসে বসে থাকতে পারে না, তখন ছাত্রদেরকে যখন রক্তাক্ত দেখো তাদের মাটিতে পড়ে থাকলো, ছাত্রদের এই অসম্ভব অকথ্য নির্যাতন এবং তাদের জীবনের যে কোনো নিরাপত্তা নেই, যুক্তিসঙ্গতায় আন্দোলনে একটা সরকার এইভাবে কীভাবে নির্বিচারে হত্যা করতে পারে, তখন শিক্ষকরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সরাসরি ফিল্ডে এসে ছাত্রদের পাশে দাঁড়ালো, এবং পাশাপাশি অভিভাবকরা এসে দাঁড়ানো। তাইলে পর্যায়ক্রমে আসলো আপামর জনসাধারণ, শ্রমিক থেকে শুরু করে। 71 সালে কিন্তু ওইভাবে ধাপে ধাপে আসে নাই, সবাই এক যুগেই ওই সরকারের বিরুদ্ধে ছিল, কিন্তু এখানে কিন্তু আস্তে স্তর বাই স্তর, এবং দাবি দেওয়াগুলো ছিল স্তর বাই স্তর। প্রথমে কোটা সংস্কারের ব্যাপারে, তারপরে 4 দফা, তারপরে 6 দফা, তারপরে 9 দফা, তারপরে আসলো 1 দফা। এখানেও কিন্তু পর্যায়ক্রমে দুটা আন্দোলনের মধ্যেই আসলে এখানে জড়িত হওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সরকার বারবার বলেছে এটা আগে থেকেই মূলত সরকার পতনের আন্দোলন ছিল। এটা কোনোভাবে পূর্ব থেকে সরকার পতনের আন্দোলন ছিল না, সরকার নিজেই এটা সরকার এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই দুই সফলতাকে আপনি কীভাবে দেখছেন? আসলে 1971 সালের সফলতা, একটা সরকার, নতুন একটা দেশ স্বাধীন হলো, আর এই 2024 সালে এসে আসলে একটা আমরা দেশবাসী বলছে আসলে মুক্তভাবে কথা বলতে পারছে, বাক স্বাধীনতা ফিরে পেল তারা। এবং আমি একটু জানতে চাচ্ছি তখনকার আইকনের মাঝে কি পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন? আসলে আমরা 1971 সালে কি এই ধরনের অনুভূতিটুকু আমাদের ভিতরে ছিল কিনা, এখন যে অনুভূতি আমরা নিয়ে কাজ করছি? জি, আমরা 47-এ স্বাধীন হওয়ার পরও আমাদের এই ধরনের অনুভূতি এসেছিল, আমরা স্বাধীন হয়েছি, আমরা আমাদের সব অধিকার ফিরে পাব। 71 সালেও কিন্তু আমরা ভৌগোলিকভাবে স্বাধীনতা লাভ, ঠিক সেমটা 24 সালেও আমরা আমরা ভৌগোলিক স্বাধীনতা নয়, আমরা আসলে মূলত আমাদের স্বকীয়তা, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের অধিকারের সাথে আমাদের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, তাহলে এই সব কিছু নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ সমাজের সর্বক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের যে আন্দোলন,
ওই আন্দোলন একটা সফলতার মুখ দেখেছে। তাইলেও 71 সালের আন্দোলনের চেয়ে এটা কোনো অংশে কম নয়। আমরা ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার পরে যদি ওই বৈষম্য থেকে যাই, আপনার কি ডক্টর সানাউল, আপনার গবেষণা কি মনে হচ্ছে যে 1971 সাল বা 1947 সালের পরবর্তীতে, স্বাধীন হওয়ার পরবর্তী যে অনুভূতি, এখন অনুভূতি ঠিক সেম, কিন্তু পরবর্তী দেখা গেল 1947 সালের পরও আমরা পরাধীন হিসেবে ছিলাম, 71 সালে ওভাবে কথা বলতে পারেন নাই। আসলে কি এখন কি আগের মতো, আগের সংস্কৃতি হতে যাচ্ছে কিনা, না আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি? 47 না হলে 71 হতো না, 71 না হলে 24 হতো না। আসলে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা কোনোটাকেই গুরুত্বহীন ভাবতে পারবো না, এবং আনন্দের অনুভূতির ব্যাপারে কোনোটার চেয়ে কোনো অংশে কম নয়। আসলে আমাদের বর্তমান এই অনুভূতিটা আমরা আমরা কি যে প্রশ্ন করতে চাচ্ছি, আসলে কি আগের মতো আমরা কি আশঙ্কায় থাকবো, নাকি আমরা এখন একটু আশা নিয়ে থাকতে পারবো বা আশাবাদী হবো? মানে এটা নিয়ে আমার স্যার খুব একই কথাটা বলেছেন। আসলে এই মুহূর্তে ওটা নিয়ে মন্তব্য করার সময় এখনো আসে না। আমরা আশা করতেছি যে এখানে জনগণের কথাকে গুরুত্ব দিচ্ছে, মূল্যায়ন করছে, ছাত্রদের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানুষের কথা শোনা হচ্ছে, মানুষ প্রত্যেকটা বিষয় নিয়ে পরামর্শ দিতে পারতেছে, টিভিতে টক শোতে এসে প্রত্যেকেই। আপনার কি মনে হয় না তাহলে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, কিরকম মনে হচ্ছে না? পরিবর্তন দেখা যাচ্ছে, অলরেডি পরিবর্তন করতে। নাকি আপনাদের এরকম মনে হচ্ছে আসলে ক্ষণস্থায়ী পরিবর্তন, কোনো টেকসই পরিবর্তন হবে কিনা? আসলে এটা তো বলা যাবে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। আসলে এখন যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পর্যায়ে ছিল, কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে সরকার উৎখাতের আন্দোলন, একটা পর্যায়ে ছিল শুধু ছাত্রদের আন্দোলন নয়, পুরো দেশের আপামর জনসাধারণ সবাই কিন্তু রাজপথে নেমেছিল। কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম, আমাদের এই সংস্কার আন্দোলন, কোটা সংস্কার, রাষ্ট্র উৎখাতের আন্দোলন, এটা কি কঠিন ছিল একটা ব্যাপার, নাকি এখন রাষ্ট্র সংস্কার করার কাজে এখন পুরো দেশবাসী কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, ছাত্ররাও কাজ করছে, কোনটা বেশি সহজ বা কঠিন? আমি একটু যদি জানতে চাই, আন্দোলনটা সহজ বা কঠিন ছিল, নাকি এখনকার ব্যাপারটা একটু সহজ বা? আসলে অনেক কথা আমাদের শিক্ষাবিদ, গবেষক প্রফেসর কামাল স্যার খুব সুন্দরভাবে কথাগুলো তুলে ধরেছেন। আসলে যে আন্দোলনটা মানুষ যখন রক্ত দেওয়ার জন্য অর্থাৎ সাহসী হয়ে যায়, অর্থাৎ আমরা দেখেছি যে আবু সাইদ এবং তার মৃত্যু হতে পারে, সে তারপরও তা জেনে, হ্যাঁ, তাহলে তখন কিন্তু মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছে, এটার বিজয় সুনিশ্চিত আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আমরা অবশ্যই রক্ত দিতে যখন শিখেছি, রক্ত দেওয়া যখন শুরু করেছে, গুলির মুখে যখন আমার ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে, তাইলে আমরা অবশ্যই বিজয়ী হব। ওটা আমরা নিশ্চিত ছিলাম, বিজয়ীর কথাটা, বিজয় যে আসবে এটা সুনিশ্চিত ছিলাম। কিন্তু বর্তমানেরটা অনেক কঠিন। আসলে এত দিক দিয়ে সংস্কার একসাথে করতে হবে, ওখানে তো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাওয়া। আসলে সব দিক দিয়ে একসাথে যে সংস্কার করতে হবে, কোনটা রেখে কোনটা, এবং চতুর্মুখে একটা ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র, ভিতরের ষড়যন্ত্রগুলো, সব দিকের যে ষড়যন্ত্রগুলো মোকাবেলা করে সংস্কার করা এখন একটা অনেক বেশি কঠিন। মানে আপনার কথা বোঝা যাচ্ছে আসলে যে আন্দোলনটুকু হয়েছিল, আসলে এত রক্ত দেখেছি আমরা, এত আন্দোলন দেখেছি, সর্বমহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, তখনকার চেয়ে এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনটা একটু কঠিন বলে মনে হচ্ছে আপনার? ওটাও অনেক ত্যাগের, ঠিক, ওটাকে আমরা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তবে এটা অনেক কঠিন এবং অনেকগুলো দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে এটাকে আমাদেরকে সংস্কার করতে হবে, আর এটা করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। এক কথায় রাষ্ট্র সংস্কার করা সবাই চায়, একবার আপামর জন্য সবাই চায়, কিন্তু দায়িত্ব পালন করছে একটা গোষ্ঠী, একটা মহল, একটা কিছু সংখ্যক লোক, যেটাকে অন্তর্বর্তী সরকারের সম্মানিত উপদেষ্টাগণের কথা আমি যেহেতু বলছি, আসলে কি সম্ভবপর হচ্ছে কিনা বা হবে কিনা, আপনার কি ধারণা এই যে রাষ্ট্র সংস্কার তাদের পক্ষে খুব সহজতর? বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে বর্তমানে প্রথম 17 জন, তারপরে 4 জন, 21 জন বর্তমান মেম্বার। 21 জনের পক্ষে চাইলে আসলে এই রাষ্ট্রটাকে অল্প সময়ের মধ্যে মেরামত করা, সংস্কার করা কোনোভাবেই সম্ভব নয়, এবং মাঠে ময়দানে নয়, কারণ তাদের কর্মী নেই। একটা রাজনৈতিক দলের যেভাবে কর্মী আছে, বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভাব অন্যান্য দলের যেভাবে মাঠ পর্যায়ে কর্মী আছে, ওরকম কর্মী নেই সহযোগিতা করার মতো। তো এখন রাজনৈতিক দল যারা আছে
তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এত বিশাল অর্জনে যদি তারা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে না আসে, তারা প্রতিটা ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাদের মন মতো তাদের আচরণ কেমন হওয়া উচিত? তারা তো এখন বলছে তাদের যদি মন মতো না হয় কোনো একটা সিদ্ধান্ত, তারা যদি ওই ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়, তাহলে তাদের মতো স্মুথলি প্রত্যেকটা সংস্কার যে প্রত্যেকের মন মতো হবে, প্রত্যেকের পছন্দনীয় হবে এমন নয়। সব কম আর বেশি মেজরিটি পার্সেন্টের যদি মঙ্গল হয় মনে হয় এটাকে মেনে নিতে হবে। এবং বর্তমান রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বৃহৎ দুটা দল জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুটা দল যদি ওতপ্রোতভাবে এবং আশেপাশে ছাত্র সমাজ যদি এই ত্রিমুখী যদি এই বর্তমান সরকারকে সমন্বিতভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করে, তাহলে তাদের আচ্ছা, আসলে ডক্টর সাইমুল, আমি যদি এভাবে বলি, আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে কি একটু সুন্দর সময় নির্বাচন দিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে যারা আপনি যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন বা যারা নিবন্ধিত দল আছে, তাদের এখন আচরণটুকু কী হওয়া উচিত? আসলে কি তাদের কি রাষ্ট্র সংস্কারের কথা যেটা বলছে অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র সমাজ, সেটাকে সময় দেওয়া উচিত, নাকি আসলে নির্বাচনের জন্য এই যে আসলে 30 দিন বা 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এই ধরনের আচরণে থাকা উচিত? কি মনে হয় আপনার? মানে কেমন হওয়া উচিত অন্যান্য রাজনীতিবিদ দলগুলোর? কারণ এখন সময় না দিলে আসলে তারা সংস্কার করে একটা পরিবেশ ক্রিয়েট করে, নির্বাচনের জন্য উপযুক্ত একটা পরিবেশ দরকার। পরিবেশ আনতে হলে প্রথমে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, আইন তাইলে এরপর আমাদের প্রশাসন বিভাগের সর্বস্তরে সবগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। কারণ বিগত সরকার এমনভাবে সর্বস্তরে তাদের দলীয় লোক দিয়ে এমনভাবে সেট আপ করে নিয়েছে, এগুলোকে পরিবর্তন করতে অনেক সময়ের দরকার। ওকে, আপনার বক্তব্য পরিষ্কার। ডক্টর সানাউল্লাহ, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা আবার আসি ডক্টর কামালউদ্দিন আপনার কাছে, যে আসলে ডক্টর কামালউদ্দিন, আপনি তো খুব রাজনীতির গবেষকও বটে এবং খুব বিশ্লেষণধর্মী মানুষ, আপনি খুব বিশ্লেষণ করেন। একটা ব্যাপারে আপনার নজর আসছে কিনা, আসলে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সরকারের মতবিরোধ হলে তখন একটা ট্যাগ দেওয়া হয় জামাত শিবির, যেটা আওয়ামী লীগ সরকার বারে বারে করতো বা আওয়ামী রাজনীতি যারা করতো, তারা তাদের মতের বিরুদ্ধে যদি যায় তারা একটা ট্যাগ দিয়ে দিত জামাত শিবির রাজাকার, এরকম কিছু। এখন আবার এটাও দেখি যে এখন যে ছাত্র সমাজ কাজ করছে, তাদের মনে মতো না হলে তারা আবার দালাল বলে ট্যাগ দিচ্ছে। আসলে এই ট্যাগিং রাজনীতিকে আসলে আমাদের কতটুকু সুনাম বই আনে, আসলে ট্যাগ দেওয়া কতটুকু ভালো মন্দ একটু জানতে চাচ্ছি একটু আপনাকে। এই ট্যাগিং রাজনীতি দূর হওয়া উচিত বলে। এক সময় ট্যাগের রাজনীতি লাভজনক ছিল, এদেশের মানুষ ওই ট্যাগের রাজনীতি খেয়েছে। আপনি কাউকে রাজাকার বললে আপনাকে হাততালি পেতেন, আর কাউকে যদি Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার,
তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার, অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। এই যুদ্ধাপরাধী বলতেন, আপনি হাততালি পেতেন, সেজন্য দীর্ঘদিন ধরে ট্যাগের রাজনীতি করেই গত স্বৈর শাসকরা কিন্তু টিকে ছিল। তারা যে কোনো মানুষকে, ইভেন তাদের নিজের দলের লোকজন যখন সত্য কথা বলতো তাদেরকেও কিন্তু ট্যাগের রাজনীতিতে আবদ্ধ করতো। আপনি কি কখনো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে কি লিস্ট করে দেখেছেন তারা খেয়ে কোন দল করে? আপনি দেখবেন যে হয়তো 1971 সালের পরে যখন মুক্তিযুদ্ধরা ম্যাক্সিমাম কিন্তু আওয়ামী লীগই করেছিল, পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলো, সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে, জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে, আরও বাম রাজনৈতিক দলের মধ্যে মুক্তিযুদ্ধ আছে, জাতীয় পার্টির মধ্যে মুক্তিযুদ্ধ আছে। এটি তো কোনো দলের না, এটি তো কোনো কারো কোনো ইয়ে না। একটা পার্টিকুলার দলের সাথে মুক্তিযোদ্ধাকে সম্পৃক্ত করবে, আর রাজাকারের আত্মীয়দেরকে আত্মীয় স্বজন বানালে তারা আবার মুক্তিযুদ্ধ হয়ে যাবে। রাজাকারদেরকে সাথে সম্পর্ক রেখেছি 90 সালে জামাত ইসলামকে তো সবচেয়ে বেশি রাজাকার বলেন, তখন সেই জামাত ইসলামকে যদি আপনি একবারে আবার একসাথে মিটিং মিছিল করে দোয়া কালাম নিয়ে আবার যখন ক্ষমতায় যান তারা মুক্তিযুদ্ধের উপর দিতে পারবেন। এটি একসময় খেয়েছিল, এখনকার যুব সমাজ এখন খাই না। একটি মাত্র ট্যাগ ছাত্র সমাজকে যখন রাজাকার বলেছে, ছাত্র সমাজকে খুব খারাপভাবে উপস্থাপন করতে চেয়েছিল। অনেক বুদ্ধিজীবীরাও বলছে আমাদের ছাত্ররা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়েছে, পরে স্পষ্ট করেছে কে বলেছে স্বৈরাচার, তার মানে হচ্ছে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। আপনি ওই ট্যাগ আর ছাত্রদের ট্যাগ দুটিকে কিন্তু একসাথে মিলাবেন না, কারণ ছাত্ররাও এখন ছাত্র আন্দোলনের নামে এখন দুই একটা জায়গায় যে আপনার কিছু জায়গায় কিন্তু আমরা নৈরাজ্যকর কিছু পরিস্থিতি দেখেছি। আপনি 16 বছরের নৈরাজ্যকর পরিস্থিতির সাথে এটা একটা বিপ্লব, একটা গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে টিকে রাখার জন্য কিন্তু তারা এই ধরনের জায়গায় মাঠে কিন্তু থাকতে হবে। আপনি যদি প্রতি বিপ্লবের কথা বলবেছে, বিপ্লব অন্যের দিকে চলে যাওয়ার বিষয় আছে, সেই জায়গায় টিকে থাকার জন্য ছাত্র সমাজরা দালাল বলছে। যদি আপনার মধ্যে যদি দালালি আচরণ থাকে, আপনি যদি স্বৈর শাসকের পক্ষে কথা বলেন, আপনি যদি মানবাধিকারের বিরুদ্ধে কথা বলেন, আপনি শিক্ষক, আমি ওই শিক্ষককে তো ঘৃণা করবো যে শিক্ষক ফ্যাসিবাদদের পিটি করবে, সমর্থন করবে। ওই ছাত্র সমাজকে তো আমি ঘৃণা করবো যে ছাত্র সমাজ ছাত্রদের অধিকারের বিরুদ্ধে কথা বলবো। যে ওই সাধারণ মানুষকে তো আমি ঘৃণা করবো যে সাধারণ মানুষ ছাত্রদেরকে যখন মারছে সেটার পক্ষে কথা বলবে। আর তাদেরকে দালাল বলা দোষের কিছু না, তারা শুধু দালাল বলছে। আর আপনি কি করছেন? আপনি তো পুলিশ দিয়ে গুলি করছেন, আপনি তো অন্য দলকে কিছু করছেন। তবে আমি মনে করি যে আমাদের ছাত্র সমাজকে একটি সুনির্দিষ্ট সময়ে আর তারা দেশ গঠনের দিকে মনোনিবেশ করা উচিত। আমি আপনার একটু আগের প্রশ্নতে যাই। ওনাকে আপনি অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আমি লোভ সামলাতে পারছি না সেগুলো সম্পর্কে কিছু বলবার জন্য। সেটি হচ্ছে যে নির্বাচন, আপনি কার জন্য নির্বাচন করবেন? জনগণ মানুষের জন্য। তো মানুষ কি এই পরিস্থিতিতে ভোট দিতে পারবে? আমি মনে করি যে এখন পারবে না। যেই নির্বাচন কমিশনের আছে সেই নির্বাচন কমিশনকে যদি ডেলে না সাজা, যেই শিক্ষকদেরকে নিয়ে আপনি রাতের ভোট আয়োজন করেছিলেন, সে শিক্ষকদের মনস্তাত্ত্বিক জায়গাটা সংস্কার করতে হবে অবশ্যই। যেই পুলিশ দিয়ে আপনি এই ধরনের কাজগুলো করেছেন সেই পুলিশের সংস্কার লাগবে না। যেই বিচার বিভাগ দিয়ে আপনি সব কিছু সিদ্ধান্ত কিন্তু বিচার বিভাগ দিয়ে নিয়েছেন, সব কিছু বিচার বিভাগের মাধ্যমে, যুদ্ধাপরাধীর বিচার বলেন, যা কিছু বলেন, যত রাজনৈতিক সিদ্ধান্ত বলেন, বিচার বিভাগের উপর ঠেলে দিয়ে, পুলিশের উপর ঠেলে দিয়ে আপনি চলেছেন। ওই জায়গাগুলোতে আপনাদেরকে সংস্কার করতে হবে। আর এই সংস্কার করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে যারা বাংলাদেশের রাজনীতিতে আছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে। আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট ওরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য আসেনি। তারা যদি দীর্ঘদিন ধরে প্রেসিস্টের মতো আচরণ করে, ছাত্ররা বলে দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করবে। তাদের আন্দোলন আপনারা দেখেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক তিনি একটু কথা বলেছেন, ছাত্ররা কিন্তু ফেসে উঠেছিল। আমার আস্থা ও বিশ্বাস আছে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনুস স্যার, ওনার নেতৃত্বে যাদেরকে নিয়েছেন তারা কতটুকু কি করতে পারবে না পারবে, প্রাথমিকভাবে মানুষ ধরে নিয়েছে যে তাদের ব্যক্তিগত কোনো লোভ নেই, তাদের দুর্নীতির কোনো রেকর্ড নেই,
তাদের জ্ঞান গরিমা এক্সপিরিয়েন্সের কোনো অভাব নেই। ওনারা অন্য কোনো রাজনৈতিক দলের মতো হওয়া লাগবে না, তাদের সাথে বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা আছে, সাধারণ মানুষ আছে, এবং সাথে সাথে আমাদের রাজনৈতিক দলের লোকজন যারা আছে তারাও একটু বুঝতে হবে 16 বছর ধরে, বা আমি মনে করি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে, সেই প্রতিষ্ঠানকে যদি আমরা উদ্ধার করতে না পারি, আবারও আমরা বিপ্লব করতে হবে। আর সেই বিপ্লব এখনকার যে প্রাণ, তার প্রাণ থেকে আরও বেশি প্রাণ হবে। আমরা সবসময় বিপ্লব করে আমাদের সাধারণ মানুষের আত্মহুতি দিয়ে আমরা সবসময় অধিকার, নির্বাচন এগুলো নিয়ে কাজ করতে হবে, সেদিকে আমরা যেতে চাই না। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আসলে ব্যাখ্যা দিয়ে বলেছেন আপনি কেমন সময় নেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সময় সরকারের, সেটাও আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি একটা বিষয় জানতে চাই, আসলে নির্বাচনের বছরখানেক আগে কিন্তু বিএনপি সহ নানান দল যারা আওয়ামী রাজনীতিকে পছন্দ করতো না বা আওয়ামী সরকারকে পছন্দ করতো না, তারা একযোগে কিন্তু মাঠে নেমেছিল এই আওয়ামী সরকারকে উৎখাত করার জন্য, যাতে নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু আওয়ামী সরকার তাদের দমন নিপীড়নের অন্যতম মাধ্যমগুলোকে ব্যবহার করে তারা তাদেরকে দমন করতে পেরেছে। এক কথা বিএনপি, জামাত বা যারা যুক্ত হয়েছিল এই আগুনের সাথে, তাদেরকে দমন করতে পেরেছে। আসলে এখন এই সময়টাতে এসে কোটা সংস্কার, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে মাঠে নেমেছে, তাদেরকে কেন আওয়ামী সরকার দমন করতে পারেনি, যেভাবে দমন করা হতো বিএনপি, জামাত বা অন্যান্য দলকে? যদি একটু বলতেন। এটা তো খুব পরিষ্কার যে সরকার জানে বিএনপিকে কিভাবে দমন করতে হয়, সরকার জানে জামাতকে কিভাবে দমন করতে হয়, নূরকে কিভাবে দমন করতে হয়, বাম রাজনৈতিক দলগুলোকে কি দমন করতে হয়। তারা তাদের 16 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তারা ব্যবহার করেছে তাদেরকে দমন করার জন্য। দমন অনেকভাবে হয়, আমি নিজে দমিত হয়ে যায়। আমি বিএনপির রাজনীতিকে সংস্কার করা উচিত, সেজন্য তো আমরা সংস্কারের কথা বলছি। বিএনপি মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য যেভাবে মাঠে থাকা দরকার, কত গ্রেপ্তার হবেন, কত প্রাণ দিবেন, ছাত্ররা বলছে না আমি একজন মারবেন আরেকজন দাঁড়াবো, আরো একজন দাঁড়াবো। বিএনপি কি জনগণকে ওইভাবে সম্পৃক্ত করতে পেরেছে? একটা বড় আন্দোলন হয়েছে, একদিনে কি শেষ? সবাইকে জেলে নিয়ে যাক, কত স্তরের মানুষ চান। আপনি জামাতে ইসলামকে তো কিভাবে বন্ধ করতে হয় তাদেরকে নিষিদ্ধ করছে, ফাঁসি দিয়েছে, সব কিছু দিয়েছে। তারা তখন তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা হয়তো তাদের দল গঠন, লোক গঠনের দিকে চলে গেছে। বিএনপি বা অন্যান্য বাম দল, আমি বাম দলের লোকজনগুলোকে বলতে পারি, তারাও কিন্তু এই আন্দোলনে খুব সক্রিয় ছিল, কাউকে খাটো করে দেখার কিন্তু বিষয় নেই। তাদেরকে দমন করার টেকনিক জানে, কোথায় টাকা দিতে হবে, ওখানে ডিভিশন করতে হবে, কাউকে ক্ষমতার লোভ দেখাতে হবে, কাউকে জেলে দিতে হবে, নানা স্ট্র্যাটেজি কিন্তু ব্যবহার করেছে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা জীবনে কখনো বিক্রি হয় না। আচ্ছা, আমি যদি এটা একটু জানতে চাই, 2018 সালে কিন্তু এই কোটা সংস্কারের কথা বা আন্দোলন করেছিল ছাত্ররা, তখন কিন্তু দমন নিপীড়নের মধ্যে নিয়ে এসেছিল। পাশাপাশি কিন্তু আরেকটা কি আন্দোলন ছিল যে রাস্তাতে ঠিক রোড সেফটি, যেটা নাগরিক, পাশাপাশি একটা আন্দোলন আমরা দেখেছিলাম যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, ছাত্ররা মাঠে নেমেছিল। সেটাও বিভিন্ন কায়দায় কিন্তু সরকার কিন্তু দমন নিপীড়নের মধ্যে নিয়ে আসছিল। ছাত্ররা কিন্তু আবার নামছে, এই যে 2024 সালে এসে আমাদের জুলাই থেকে মাঠে নামছে, তখন ছাত্রদেরকে দমন নিপীড়নের মধ্যে নিয়ে আসতে পারলো, এখন পারলো না কেন? এটা কারণ হচ্ছে, শুনেন আমি আপনাকে বলি, ওই সময়ে আন্দোলনটা এত বেশি অর্গানাইজ ছিল না। ওই সময় ওইটা ছিল একটা পরীক্ষা, ছাত্ররা একটা পালস টেস্ট করেছে সরকারের, ওইটা তাদের একটা এক্সপিরিয়েন্স, ওইটা একটা ফিল্ড, ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়, আপনি দেখেন ওই সময় যারা মাঠে ছিল তারা এখানে আসে সমন্বয় হয়েছে অনেকে, ওই আন্দোলনকে, ওই এক্সপিরিয়েন্সকে তারা কাজে লেগেছিল। এখন আপনি দেখেন আমাদের যে শিক্ষার্থীরা, তাও ওই আন্দোলনেরও কিন্তু সফলতা আছে। আপনি যেই সরকার 30% মুক্তিযুদ্ধ কোটা রাখছে, নাতিপুতিদেরকে সেখানে সুযোগ দিয়েছে, 56% কোটার ভিতরে চলে গেছে, ছাত্রদের কাকেই বাধ্য হয় না ছাত্রদের আন্দোলনে। সরকার একমাত্র ছাত্র আন্দোলনে বলছে যে কোনো কোটা থাকবে না, জিরোতে চলে গেছে। সফলতা তো আছে, অর্গানাইজ হওয়ার একটা কি আছে, সুযোগ হয়েছে। আপনি কি সফলতা দেখেন না? আপনি বিপিনুররা ওই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ ছিল, বিশ্ববিদ্যালয় থেকে তো রাজনীতি আসা উচিত, সেখান থেকে নতুন অন্যরকম নেতৃত্ব উঠে আসছে না, বিপিনুর পাস করে আসছেন। আমি ওই আন্দোলনকে এই আন্দোলনের পুঁজি হিসাবে দেখতে চাই, যেরকম ভাষা আন্দোলনকে আমরা বলি যে সেখানে স্বাধীনতার বীজ নিহিত ছিল। আমাদের এই যে 24-এর আন্দোলন, 18 আন্দোলনের মধ্যেই কিন্তু স্বাধীনতার বীজ নিহিত ছিল। ওইভাবে আমরা অর্গানাইজ করছি, এটা একটা টেস্ট কেস ছিল আওয়ামী লীগ সরকারের জন্য। তাদের কোনো গোয়েন্দা সংস্থা কিন্তু সরকারকে সুবুদ্ধি দিতে পারে নাই, ভালোভাবে বুঝাইতে পারে নাই। আপনি দেখেন আরেকটা বিষয় দেখি, সাকসেসের বিষয়টা। ওই সময় সমাজ যেরকম
আপনার বল প্রয়োগ করেছে, এবারের বল প্রয়োগের মাত্রা ছিল চূড়ান্ত লেভেলে। বল প্রয়োগের মাত্রা ছিল চূড়ান্ত লেভেলে। আপনি জানেন একটা লাঠি হাতে আবু সাইদ যখন এভাবে হাত দিয়ে দাঁড়িয়েছে, ওই পুলিশ চালিত তাকে গ্রেপ্তার করতে পারত, আবার পায়ে গুলি করতে পারত। বাইরে কেউ কিছু করতে পারতো, পুলিশ কন্টিনিউ গুলি করছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে একটা সময়, যে কোনো দানবের ফ্র্যাঙ্কেনস্টাইনের কিন্তু একটা লাস্ট সময় থাকে, সেই লাস্ট সময়টা তারা পৌঁছে গেছে। এবং ছাত্ররা অনেকবার সুযোগ দিয়েছে যে আপনি সরি বলেন, এই মন্ত্রীকে, এই নেতাকে পদত্যাগ করাতে বলেন, আমাদের দাবি মানেন, বিচার বিভাগের প্রতি অপেক্ষা করুন। কিন্তু আপনার থেকে কী রিয়েকশন পেয়েছে? আপনার এত কনফিডেন্স যে 18 সালে যেমন ছোট ছোট বাচ্চাদেরকে আমি মেরে ফেলেছি সেরকম করে ফেলবো। আপনি তো ডিজিটাল বাংলাদেশ করছেন, আপনি তো ফেসবুক বিভিন্ন কিছুর সুযোগ দিয়েছেন। কত ধরনের ডিভাইস এখন আমাদের শিক্ষার্থীদের কাছে আছে সেটা কি আপনি জানেন? তারা সব কিছু রেকর্ড করেছে। তারা ফেসবুকের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে এমন সুন্দর স্ট্রাকচারালি এই মুভমেন্টটা করছে। একবারে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের যেই শিক্ষার্থীদেরকে কখনো আমরা বাইরেতে দেখতাম না, তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। এই দিকে ডক্টর কমরুদ্দিন আমি যদি জানতে চাই, আসলে দমন নিপীড়ন তো করেই যাচ্ছে আসলে এই সরকার। গত সরকার কিন্তু মানে স্বৈরাচারী ভাবটা তার বন্ধ ছিল না, সবসময় চলমান ছিল। ইভেন যখন প্রকট আন্দোলন, তখনও দেখলাম যে আসলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ করে দেওয়া। তারপরও মনে হয় এমনভাবে তারা আন্দোলনের সাথে যুক্ত ছাত্ররা বা ছাত্র সমাজ থেকে শুরু করে সুশীল সমাজ বা শিক্ষক সমাজ, মনে হয় যেন পুরো বাংলাদেশে তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছিল। আসলে কীভাবে সম্ভব এত কিছু, যে জায়গায় ফেসবুক বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, সব কিছু বন্ধ, তারপরও লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, কীভাবে সম্ভব সেটা? এটা সম্ভব হওয়ার মৌলিক কারণ হচ্ছে যে এদেশের মানুষের সবাই কিন্তু এই সরকারের উপর বিরক্ত ছিল। আমি এটা একটা বলতে পারি, এটা একটা জনরোষ। আর ছাত্ররা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে কাজ করে আসছে। আপনি মনে করেন না যে এটা হঠাৎ করে এই আন্দোলনটা কিন্তু হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই ধরনের, যেটা আপনি বলছেন 2018 সালের থেকেই আপনার তাকেই, এবং তারা কিন্তু মাঠে ছিল এবং তারা কিন্তু কাজ করছিল। এটা কোনো বিক্ষিপ্ত আন্দোলন আমরা মনে করি না। তাই সেটার সাথে কেউ করে দাঁড়ায়, শুধুমাত্র যুক্ত হয়েছে। কিরকম যুক্ত হয়েছে আপনি দেখেন, ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়ে আন্দোলনে চলে আসছে, মা বাবা আন্দোলনে চলে আসছে, গার্ডিয়ানরা আন্দোলনে চলে এসছে। এই আন্দোলন যদি আবার রাজনৈতিক নেতারা যদি লুপিয়ে নিত, তাদের প্ল্যাটফর্মে যদি আন্দোলন হতো, এই আন্দোলন, আমি মনে করি যে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা সম্ভব হতো না। কারণ এই আন্দোলনে সত্যের ব্লাড ছিল, ন্যায়ের, এক্স্যাক্টলি এই আন্দোলন ছিল জাস্টিসের আন্দোলন, এই আন্দোলন ছিল অধিকার। ওকে, আমাদের আসলে খুব সময় সংক্ষিপ্ত, তো আসলে আপনারা এসছেন, দুজন শিক্ষাবিদ এসছেন, আসলে অনেক কিছু প্রশ্ন রেখেছি। আচ্ছা, আমরা একটু জানতে চাই আসলে ছাত্রদের কাছ থেকে কি এরকম আচরণ প্রত্যাশা করেন, যে প্রতিবাদী হোক, এই ধরনের মানে আচরণটুকু আপনারা কি সবসময় আশা করে থাকেন, বা আমাদের নাগরিক সমাজটা কি এটা আশা করে থাকে কিনা? আসলে নাকি তাদের কাজ শেষ, তারা এখন তাদের মূল কাজ লেখাপড়াতে তারা মনোযোগ দিবে, নাকি তারা এরকম প্রতিবাদী থাকবে, কোনো অন্যায় দুঃশাসন দেখে তারা মাঠে ঝাঁপিয়ে পড়বে? আপনারা কোনটা চান আসলে? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সে বুঝতে হবে। আমরা সিভিল সোসাইটিকে একটু থিওরিটিক্যালি বলেই আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনার এটা বোঝা উচিত। কারণ হচ্ছে যে আমরা সিভিল সোসাইটি বলতে আমরা যারা হোয়াইট কালার পিপল, বড় বড় পজিশনে চাকরি করে, ওদেরকে বুঝি। আসলে সিভিল সোসাইটি হচ্ছে ছাত্র না। কারণ তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা সিভিল সোসাইটির ডেফিনিশনে ইনক্লুড না করবেন, তখন আপনারা ভুল করবেন। আপনি দেখেন আমাদের দুইজন ইয়াং উপদেষ্টা কত সুন্দর করে ম্যানেজ করতেছে, সব কিছু করছে, আন্দোলন করছে, যেখানে রাজনৈতিক দলের নেতারা ভুলে নেয়। তবে আমি এটা বলি যে শিক্ষার্থীদের একটা প্রাইমারি অবজেক্টিভস থাকে। শিক্ষার্থী তারা ফুল টাইম কিন্তু শিক্ষার্থী, তারা যেখানে শিক্ষার্থী ফুল টাইম শিক্ষার্থী, তারা শিক্ষাতে ফিরে যেতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক দল না করে তারা কিন্তু অধিকার সচেতন থাকতে হয়। কারণ অধিকারগুলো তো ভায়োলেশন হয় শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি, বিশ্ববিদ্যালয়ে ভায়োলেশন হয় নানাভাবে। কারণ তাদের মাথাগুলো তো প্রথম কিনে ফেলে বিভিন্ন স্লোগানে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে তারা কনস্ট্রাকটিভ অধিকার সচেতন থাকতে হবে। তারা পড়াশোনা করবে, তারা তাদের প্রতিনিধিরাই কিন্তু এখন কাজ করছে, এবং যখনই সেখানে সমস্যা হবে তখন তারা যোগ দিতে পারবে। কিন্তু সারাক্ষণ রাস্তায় থাকা, সব কিছু করা তাদের কাজ নাই। আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আসলে এই যে বিভিন্ন মহল থেকে যা শোনা যাচ্ছে বা এরকম গুঞ্জন আসছে, কিন্তু ছাত্র সমাজে একটা নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, আসলে বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আমি শুনেন, আগের আন্দোলনের পরেই কিন্তু নুররা আমাদের গণতান্ত্রিক ছাত্র কি আন্দোলন, ছাত্র অধিকার একটা রাজনৈতিক দল করছে। হয়তো ছাত্রদের মধ্যেও তো উচ্চবিলাসী মানুষজন থাকতে পারে,
অনেকেই থাকতে পারে। না এটা কি আসলে আসলে আমি বলি এরকম থাকতে পারে। আর একটা দেশ পরিবর্তনের জন্য যদি তারা মনে করে যে একটা রাজনৈতিক দল দরকার, রাজনৈতিক দল করার প্রত্যেকের অধিকার আছে, কিন্তু সেই রাজনৈতিক দলের যদি কর্মীরা সব যদি আমার শিক্ষার্থীরা যারা ক্লাসে থাকবে তারা যদি হয়ে যায়, আর সেই রাজনৈতিক দলের কর্মীরা যদি আগের মতো যদি ফিরে যায়, আমি তো ওইটাকে কখনো ছাত্রদের থেকে আশা করবো না। আপনি কিভাবে দেখছেন? আমি 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 শুনেন, আমি এটা প্রথমত যেটা বলছি যে তাদের থেকে আমি এখনো সুনির্দিষ্ট কোনো কিছু পাই। তথ্য, হ্যাঁ। প্রথমেই আমরা একটা রয়টার্সের একটা সম্ভবত তথ্য থেকে আমরা দেখেছি যে তারা Exactly. 1 মাসের মধ্যে এই ধরনের ইয়ে করতে চাচ্ছে, আবার তাদের থেকে বলছে যে আমরা এখনো সেটা নিয়ে কি ভাবছি না। যতক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক দল না করবে বা কিভাবে করবে, কারা সম্পৃক্ত হবে, সেখানে এই রাজনৈতিক দল কি এজেন্ডা, কি কাজ, তারা কি অন্য সবগুলোকে দীর্ঘদিনের যারা রাজনীতি করছে তাদেরকে বাদ দিয়ে একটা অল্টারনেটিভ তৃতীয় মোর্চা করে, এবং তারাও যদি ওই ধরনের ফ্ল্যাগে যদি তারা থাকে, তাহলে তো এটা আবার তাদের যারা অনুজ তারা তাদেরকে প্রত্যাখ্যান করে। এখন যদি এরকম হয়, ব্যাপারটা যদি এরকম হয়, ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা করে বা সংগঠন তৈরি করে, রাজনৈতিক সংগঠন, তার মানে কর্মী বা নেতা থাকবে ছাত্ররাই। তো ছাত্ররা তখন রাজনীতি যখন চলে যাবে, তাদের তো এই ইফেক্টিভ স্টার্ট লেখাপড়াতে পড়বে। এটা আমি ক্লিয়ার করেছি আপনাকে, সেটি আমি বলছি যে তাদের কর্মী যদি আমার শিক্ষার্থীরা থাকে, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিতে হবে, তারা সবাই রাস্তা থাকবে। তারা আগে পড়াশোনা করুক, পড়াশোনা করে জ্ঞান অর্জন করুক, এক্সপিরিয়েন্স নেক। আমি বলি আপনার আর্নিং এবং লার্নিংকে আমি দুইভাবে বিভক্ত করি। আপনি দেখবেন যে লার্নিংয়ের ভিতরে কিন্তু আর্নিংটা আছে, মানে একটা অ্যালফাবেট এল কিন্তু বেশি আছে। আচ্ছা, ওই যে অ্যালফাবেট এল, সেই অ্যালফাবেট এলকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সেই অ্যালফাবেট এল হচ্ছে লিসেন কেয়ারফুলি টু দ্য পিপল হু হ্যাজ নলেজ, লিসেন কেয়ারফুলি টু দ্য পিপল হু হ্যাজ এক্সপিরিয়েন্সেস। আপনাকে আগে শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ডক্টর ইউনুস স্যার 3-0 কথা বলছেন, আপনি সেই জায়গায় মনোনিবেশ করেন। ইউনুস স্যার থেকে আগে শিখেন। হ্যাঁ, আজকে যে উপদেষ্টারা আসছে আমাদের দুইজন, আপনারা শুধু নিশ্চিত করবেন যে আপনাদের প্রতিনিধি আছে কিনা সব জায়গায়। সেটা রাজনৈতিক দল করে যে শুধু করতে হবে, নট লাইক দ্যাট। আপনাদের একটা রাজনৈতিক এই যে একটা আন্দোলন, এই আন্দোলনের মধ্যে থেকেও কিন্তু আপনারা করতে পারেন। আপনারা যে উপদেষ্টা পরিষদে আপনাদের মেম্বার দিয়েছেন, আপনারা সব জায়গায় আপনাদের প্রতিনিধি থাকুক ওয়েজডক হিসাবে তাদের। এই জায়গায় একটা কৌতূহলী প্রশ্ন উত্তর জানতে যাচ্ছে আসলে। অন্তর্বর্তীকালীন সরকারে আপনি তাদের ছাত্র সমাজের 2জন প্রতিনিধির কথা আপনি বারে বারে বলছেন। আসলে তারা তো একসময় দায়িত্ব থেকে চলে আসবে, তারা তো একটা নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্ব থেকে সরে আসবে। তো আপনার কি মনে হয় না যদি তারা কোনো দল গঠন না করে, তাহলে পরে সরকারকেই হতে পারে, রাষ্ট্রকেই পরিচালনা করতে পারে? তাদেরকে কি আমরা চিনতাম কিনা? তারা কি ইতিপূর্বে কোনো স্বৈরাচারে আচরণ করেছে কিনা? নাগরিক সমাজ কি চায়? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। তারা আমাদের যে ছাত্র প্রতিনিধি যারা আছে বা যারা শিক্ষার্থী পাশ করে আন্দোলনের সাথে আছে এবং তারা যারা এক্সপিরিয়েন্স আছে, এখন সরকার পরিচালনা করছে, একটা সময় আসলে কিন্তু তারা রাজনৈতিক দল করতে পারে। কেন করতে পারে আমি বলি, তারা যে কাজগুলো নিজ হাতে সংস্কারগুলো করছে, সেটা ইমপ্লিমেন্টেশনটার দায়িত্ব কিন্তু তারা হাতে যদি পায়, ওই সময়ে তাদের এক্সপিরিয়েন্স হবে এবং তাদের একটা স্ট্রাকচার হবে। এবং তারা যদি আবার মনে করে যে যারা অন্য রাজনৈতিক দলগুলো তারা লেসন নেয়নি, তখন অবশ্যই রাজনৈতিক দল তো দরকার আছে। কারণ ক্ষমতা তো সবসময় আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সম্মানিত মানুষজনকে এনে একটা কঠিন দায়িত্ব দিয়ে দিলাম। ডক্টর ইউনুস স্যার তখন ঘুমাতে পারছেন না, উপদেষ্টারা ঘুমাতে পারছেন না। এটা অনেকের কাছে শান্তি লাগতেছে, কিন্তু ডক্টর ইউনুস স্যারের জন্য একটা বড় বোঝা। একটা দানব দত্ত লেবিয়াথানকে ওনার মাথার উপরে তুলে দিয়েছি আমরা এই একটা বয়সে। এটি তো আর হবে না। ছাত্ররা অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের যেটা দিয়ে তারা রাজনৈতিক দল করতে পারে, এবং সেই রাজনৈতিক দল করে যদি কাউকে কারেকশন করা যায়, সেটা করতে তাদের অসুবিধা কি? এটা তাদের না, আপনি দুটো কথা বলছেন একসাথে। আপনি এটা বলছেন ছাত্ররা রাজনীতি না করে এখন ভালো হবে এই পর্যায়ে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাবে রাজনৈতিক দলটা। আজকের যারা ছাত্র, হ্যাঁ, তারা এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করে আরো বুঝে, তাদের যারা প্রতিনিধিরা আছে তাদের প্রতিনিধিত্বের নেতৃত্বে এক সময় তারা ছাত্র রাজনীতি করতে পারে, ছাত্র পলিটিক্যাল পার্টি। আমি বলি এই মুহূর্তে শুধু আমাদের যারা রাস্তায় ছাত্র আছে তাদেরকে ফুল টাইম পলিটিশিয়ান বানানোর জন্য যদি তারা কোনো রাজনীতি করে, আমি সেই রাজনীতিকে পছন্দ করব না। কারণ আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফেরত যেতে হবে। তারা পড়াশোনা, আপনার কথা, আপনার বক্তব্য পরিষ্কার। এখন এই যে একটা নাগরিকদের বিভিন্ন মহলদের একটা বাক্স থাকতে পারে। আসলে তারা যদি এখন গঠন না করে রাজনৈতিক দলটা নির্বাচনের যদি দিয়ে দেয়, অবশ্যই তো নির্বাচন দিয়ে দিতেই হবে সংবিধান বাইরে, তখন কোন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারে সেই কৌতূহলটা তো সকলের আছে, মানে কারা আসতে পারে, এবং সেই সরকার বা সেই রাষ্ট্রপ্রধানদেরকে কি আমরা চিনতাম কিনা, তাদের আচরণটুকু কীরকম ছিল? আচ্ছা, আমি আপনাকে একটা
একটু সহজভাবে প্লিজ, আমি আসলে সংক্ষিপ্ত আকারে বলুন, please, আমাদের সবাই খুব আমি সংক্ষিপ্ত, একটা please। বিষয় ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, okay, okay. আমাদের যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, না, না, আপনি কি চান যদি স্টুডেন্টরা যদি দল গঠন না করে তাহলে এক এই কথায়- সেই জন্য সে কথাটারই উত্তর দিচ্ছি। ওকে, ওকে। স্টুডেন্টরা দল গঠন না করলে হ্যাঁ, আমি ওই আগে যেরকম বলছি সেই আরো ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে কিনা বা ওরকম কিছু হয়ে যাবে কিনা সেই ভয় থেকে তো দল গঠন করবে। হ্যাঁ, সে এখন আমি তো বলছি যে ছাত্ররা দল গঠন করতে পারবে, হ্যাঁ। কিন্তু যারা তরুণ শিক্ষার্থী যারা আছে ক্লাসরুম আছে তাদেরকে বাদ দিয়ে এখানে যারা আন্দোলন লেখাপড়া শেষ তারাই করবে, যারা লেখাপড়া শেষ তারা তো যেই কেউ রাজনীতি মানে যারা একটা চাকরির জন্য ঘুরছে তারা তাদের কথা তারা রাজনীতি করুক, তারা দেশ গঠন করুক, তারা এন্টারপ্রেনিয়রশিপ আসুক, সবাই চাকরি করতে হবে কেন, দেশ গঠনের দায়িত্ব নেবে। ওকে, 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 অসংখ্য ধন্যবাদ। আসলে তাদের হাতে যদি দায়িত্ব থাকে তারা আসলে তারা প্রমাণ করেছে তারা মৃত্যুর মুখে যে জায়গায় দেশের জন্য তারা মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। আসলে রাষ্ট্র সংস্কার করা কোনো কঠিন ব্যাপার না। আসলে আমরা একই প্রশ্ন দুজনকে করতে চাই, আপনি খুব সহজে 3 সেকেন্ডের মধ্যে একটু বলবেন। সজীব ওয়াজেদ জয় সে মানে ভারতের মাধ্যমে একটা 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে চায়, সে এরকম একটা প্রস্তাবনা রাখতে চাচ্ছে বারে বার। এখন আপনার থেকে জানতে চাই খুব সংক্ষেপে আসলে এই বিগত সরকারের যারা রাজনৈতিক কর্মী আছে, যারা সরকার প্রধান আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদেরকে নিয়ে এত মামলা হচ্ছে। আসলে এই মামলাগুলোকে এরকম ফোকাস দেওয়া প্রয়োজনটা কি? ভারতকে যে পরামর্শটুকু দিচ্ছে সজীব ওয়াজেদ জয় 30 দিনে বা 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে এটা নির্বাচন দেওয়া উচিত, কি মনে করেন? প্লিজ 30 সেকেন্ডের মধ্যে আমি শেষ করবেন। বলি ফ্রেন্ডস ইজ নট এ মাস্টার, ফ্রেন্ডস ইজ ফ্রেন্ড। ফ্রেন্ডস, হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এতগুলো দেশ থাকতে ভারতকে দিয়ে কেন প্রেশার দিচ্ছে? তাহলে মানুষ এতদিন ধরে আমাদের যে একটা মাস্টারি বিহেভিয়ার সেটা তো উনি প্রমাণ করছে, এটা তো প্রমাণ করছে। আমি মনে করি যে ভারত দায়িত্বশীলতার মধ্যে থাকবে। ভারত ডক্টর ইউনূস স্যারের সাথে অলরেডি কথা বলছে। সজীব ওয়াজেদ জয়ের ম্যানিপুলেটেড কথা নিয়ে ভারত বাংলাদেশের উপর দাবি দাবা নিয়ে আসবে, এই ধরনের বোকা কিন্তু ভারত সরকার নয়। তাদের নিজস্ব ইন্টারেস্ট আছে, সব কিছু আছে, ভারতের কাছে সব কিছু পরিষ্কার। বাংলাদেশ ক্লিন রাজনীতির দিকে যাচ্ছে, মানে যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করছে, অপকর্ম করেছে, তাদের বিচার হবে এখানে। তারা তাদের দাবিটা আমাদের ছাত্র সমাজ, নাগরিক সমাজ কেউ মেনে নেবে না। তাদের দাবি হচ্ছে অন্যায় দাবি। তারা যে দাবি করছে সেই দাবিকে আপনি ভারতের মাধ্যমে দিতে হবে কেন? সজীব ওয়াজেদ জয় নিজে দাবি দিতে পারে, সে তো একটা দলের রিপ্রেজেন্ট করার মতো মানুষ, কেন ভারতের মধ্যে দিবে? সে দিতে পারে, কিন্তু তাদের দাবি আমাদের কাছে তেমন অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আছি। আমি একই প্রশ্ন ডক্টর সানাউল্লাহ আপনাকে করতে চাই। আসলে বিএনপি সজীব ওয়াজেদ জয় যে ভারতের মাধ্যমে একটা নির্বাচন 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে চাচ্ছে বা পরামর্শ দিচ্ছে, আসলে কি তাদের বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে তো অনেক মামলা হচ্ছে, প্রতিদিন মামলা হচ্ছে, হত্যা মামলা হচ্ছে, তাদের বিচারটা আগে প্রয়োজন নাকি আসলে নির্বাচনে যাওয়া সজীব ওয়াজেদ জয়ের যে পরামর্শ নেওয়া উচিত? জনাব সজীব ওয়াজেদ জয় কথা দিয়েই প্রমাণিত হচ্ছে এদেশের মানুষের উপর, এদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা ছিল না কখনই, এবং সর্বশেষ ওই কথা দিয়ে তারা প্রমাণ করলো তারা ভারতের উপর নির্ভরশীল ছিল। আসলে বাইরের শক্তির উপরে নির্ভরশীলতার মাধ্যমে এই দেশের মানুষকে কখনো শাসন করা যাবে না, পরিচালনা করা যাবে না, সেটা 15 বছর পর হলো এই জাতি বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং এটা এদেশের মানুষকে ভালোবাসতে হবে, এদেশের জনগণকে ভালোবাসতে হবে। তাহলে সজীব ওয়াজেদ জয় যদি ইচ্ছা করতো, আমার স্যার যে কথাটা বলেছেন, এই দেশের উপরে জনগণের উপরে সে কথা বলতে পারতো, জনগণের কাছে দাবি দিতে পারতো, জনগণের কাছে অনুরোধ আহ্বান জানাতে পারতো, সেটা না করে ভারতকে বলছে আমাদেরকে লজ্জিত করেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। দুজনে একই প্রশ্ন খুব সুন্দর করে বলেছেন। আমরা একটু সর্বশেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে সংবিধান নিয়ে আমরা কথা বলি। আসলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর আমরা যখন স্বাধীন হলাম তখন থেকে একটু সংবিধানকে সংস্কার করার কাজে কিন্তু বিভিন্ন সরকার কাজ করেছে। এখন 2024 সালে এসে গণঅভ্যুত্থান, নতুন রাষ্ট্র চিন্তাভাবনা আমরা করছি, দেখছি অনেক রাষ্ট্র সংস্কারে করার কাজ চলমান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, বিভিন্ন উপদেষ্টাগণ কাজ করছে এবং রাষ্ট্রের বিভিন্ন মহতেই কাজ করছে এই রাষ্ট্র কীভাবে সংস্কার করা যায়। আপনি একটু জানতে চাচ্ছি, এই সংবিধানকে তো ছোটো ছোটো আকারে অনেক সংস্কার করা হলো, এখন কি মনে হয় আপনার সংবিধানকে একটু গোড়া থেকে সংস্কার করার প্রয়োজন কিনা, না বিভিন্ন জায়গায় একটু সংস্কার? ধন্যবাদ আপনাকে, এবং সাথে আমি আমার প্রিয় ছাত্ররা যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে, তাদের সকলের প্রতি, যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আন্দোলন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একে তো তারা বিজয়ী, আর দ্বিতীয়ত তারা ডক্টর ইউনূসের মতো একজন অসাধারণ একজন মানুষকে
যেটা যুগোপযোগী, এই মুহূর্তে যথার্থ একজন মানুষকে তারা সিলেক্ট করতে পেরেছে, যাকে এই মুহূর্তে দরকার ছিল। কারণ তিনি প্রত্যেকটা দেশে গিয়েছেন, প্রত্যেকটা দেশে ওনার একটা অবস্থান আছেন, প্রায় বিভিন্ন দেশের সাথে, প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে এবং ওখানকার আইন কানুনের সাথে উনি পরিচিত। উনি চাইলে এদেশের সংবিধানকে সুন্দরভাবে, এদেশের মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, বারবার যেন এদেশের মানুষকে আবার নতুনভাবে অধিকারের জন্য আন্দোলন করতে না হয়, এইভাবেই এই সংবিধানকে উনি চাইলে যাদেরকে দিয়ে একটা কমিটি করে এই সংবিধানকে সংশোধন করা দরকার, উনি করতে পারেন। আর একটা সংবিধানের এখানে যে ভালো কিছু নাই তা তো নয়, আসলে যেগুলো ভালো আছে, যেগুলো আমাদের জন্য এক কথায় বিভিন্ন জায়গায় কুচকুচ জায়গায় মানে সংস্কার করার প্রয়োজন, নাকি গোড়া থেকে একটু একদম পরিষ্কার করার প্রয়োজন? আসলে পুরাপুরি সম্পূর্ণ সংবিধানটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে যেখানে যেখানে প্রয়োজন সংস্কার করা দরকার, যেটা আন্তর্জাতিক বিশ্বের সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই জিনিসটা সংস্কার করা উচিত বলে আমি মনে করি। এবং পাশাপাশি আমাদের দেশে আরেকটা বিষয়, এখানে যে 90% উপরে মানুষ মুসলিম ধর্মাবলম্বী, তাইলে এখানে পাশাপাশি ইসলামী মূল্যবোধটাকে প্রাধান্য দেওয়া দরকার। যে নৈতিকতা সৃষ্টি হলে এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ নিরাপদ থাকবে। কারণ পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো মুসলিম কান্ট্রি নেই যেখানে অন্য ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। পাকিস্তানে আমরা অন্য ধর্মের মানুষ নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, ভারতের পক্ষ থেকে কোনোদিন কোনো কথা এরকম শুনি নাই। সৌদি আরবে, ইরানে কোথাও কখনো অন্য ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে বলে আমরা শুনি নাই। আসলে যেখানে মুসলমানেরা বসবাস করেন এবং মুসলমানদের জন্য ফরজ হচ্ছে অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া এবং সুরক্ষা দেওয়া, তাদের অধিকারকে সংরক্ষণ করা, এটা মুসলমান। তাহলে এখানে মুসলিম আইনকে প্রাধান্য দেওয়া, মুসলিম বিধিবিধানকে প্রাধান্য দেওয়া, ইসলামকে প্রাধান্য দেওয়া মানে অন্য ধর্মের উপরে বিরূপ মনোভাব তা নয়, বরঞ্চ অন্য ধর্মের অধিকার সংরক্ষিত হবে, তারা সুরক্ষিত থাকবে। এই মানসিকতা সংবিধানের উপর আনা প্রয়োজন বলে আমি মনে করি। ডক্টর সানাউল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই শেষ প্রান্তে ডক্টর কামালউদ্দিন স্যার, আপনাকে আবার শেষ একই প্রশ্ন, যে আসলে সংবিধান নিয়ে যে প্রশ্নটুকু আসলে ডক্টর সানাউল্লাহ আপনারা ওনাকে করেছিলাম, আসলে কতটুকু সংশোধন করা যায়, কারণ এখন তো সংস্কারের কাজ চলতেছে। আসলে আপনার কি মনে হয় সংবিধানকে সংস্কার করা খুব প্রয়োজন? সাধারণভাবে সংবিধান সংস্কার কথা বলছেন, আমি সুনির্দিষ্টভাবে একটু কথা বলি। সংবিধানের যে 70 অনুচ্ছেদ, যেখানে পার্লামেন্ট কিন্তু আমাদের অকার্যকর করে ফেলে 70 অনুচ্ছেদ। দলের বাইরে গিয়ে নৈতিক কথা বলার কোনো সুযোগ থাকে না যারা দল থেকে নির্বাচিত সংসদ সদস্য। এই জায়গাটাকে তো যতক্ষণ পর্যন্ত আমরা হাত দিতে না বলবো, ততক্ষণ পর্যন্ত আমরা পার্লামেন্টকে একটা দল ও দাসে রূপান্তরিত করছি। কারণ আমার ওই যে একটা দানব ওখানে দিয়ে রাখছি 70 অনুচ্ছেদ, সেটির ভয়ে দেখবেন ওই দলের পার্লামেন্টে যায় আপনি কথা বলতে পারেন না। যেরকম আমরা গত সংসদে, আগের সংসদগুলোতে আমরা দলের বাইরে যেয়ে কথা বলতে পারি না। আমি মনে করি যে এটা প্রথমে পরিবর্তন করা উচিত এবং সঠিক কথা বলার জন্য। কারণ শুধু দলীয় লোকজন একজন পার্লামেন্টের মেম্বারকে ভোট দেন না, দেশের সাধারণ মানুষ ভোট দেন, তাদের পক্ষে কথা বলতে পারে না এই ধরনের এই অনুচ্ছেদের কারণে। আরেকটি হচ্ছে আমাদের সংবিধানে তো অনেক ভালো ভালো জিনিস আছে। সংবিধান প্রথমেই বৈষম্যহীনভাবে রাষ্ট্র তৈরি করবার জন্য আপনার অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে, কিন্তু আমরা সেটা পারছি। আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে আমাদের কিন্তু হাত দিতে হবে। সংবিধান বিরোধী কোনো কাজ করবে না, করলে এই যে তাদেরকে ফাঁসি দিতে হবে, তাদেরকে বিচার করতে হবে। এবং এম্বোর্সমেন্ট যে জিনিসটা আমাদের ওখানে আছে, সেটি হচ্ছে যে ন্যায়পাল। আমাদের সংবিধান তো ন্যায়পালের কথা আছে, কোথায় আমাদের ন্যায়পাল? সেজন্য আমাদের প্রাইম মিনিস্টারকে বেশি ক্ষমতাশালী করা হয়েছে। প্রাইম মিনিস্টারের সাথে রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে এবং ন্যায়পাল নিয়োগ দিতে হবে। আর এগুলো করতে গেলে যে ধরনের সংস্কার দরকার, সেগুলো করলে কিন্তু আমরা হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামালউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ ডক্টর সানাউল্লাহ, আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেস মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ খুবই গুরুত্বপূর্ণ খাত নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করেছি, আমরা কোটা সংস্কার থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ দিক বা ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। আসলে এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যে আন্দোলনটুকু শুরু হয়েছিল,